এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ আমি মাশায়েক শশী আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি দাবি দেওয়ার রাজনীতি ও নির্বাচন। আর দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আজকে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। একই সাথে আজকে স্টুডিওতে আমরা পেয়েছি ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরকে, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই প্রথমে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে মতভেদ দূর করে একটা মতকে এসে সরকারকে সেই দিক নির্দেশনা জানানোর জন্য একটা সময় দেওয়া হয়েছিল। 4 দিন পার হয়ে গেছে, এখনো দৃশ্যমান কোনো আলোচনা আমরা দেখিনি। মানে কোন দিকে যাচ্ছি আসলে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এটিএন এর সকল দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। দেখেন, পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটে এবং এটাই হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় বলবো উৎকর্ষতা। সব কিছু যদি পর্দার সামনে হয় তাহলে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। দ্বিতীয় একটা জিনিস আজকে দেখেন, দুইটা দল দুইটা স্টেটমেন্ট করছে। একটা হচ্ছে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, এটা জামাত ইসলাম বলেছেন। আবার ওইদিকে বিএনপি বলেছেন, বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। স্টিফ কোনো জায়গায় থাকা যাবে না। আমাদেরকে ভুলে গেলে চলবে না, ইলেকশন হতে হবে এবং অবশ্যই সেটা কোনো কিছুর ভিত্তিতে হতে হবে। যখন আমরা বারবার সবাই বলতেছি কনস্টিটিউশন নাই, আমরা একটা অলিখিত সংবিধানের দ্বারা চলতেছি, তাহলে আপনাকে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা করতে হবে। এবং এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচনটা করতে হয় তাহলে আমাদের প্রথম দরকার কি, যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী এখন একটা আদেশ আসতে হবে এবং সেই আদেশেই লেখা থাকবে গণভোট কবে হবে। এবং আমার বিশ্বাস বোথ দ্য পলিটিক্যাল পার্টি, উভয় পলিটিক্যাল পার্টি একটা মধ্যম জায়গায় আসবেন এই গণভোট অনুষ্ঠান নিয়ে। কারণ গণভোট যদি না দেওয়া হয়, অতি তিক্ত অভিজ্ঞতা বলে কেউ কথা রাখেনি। কিন্তু গণভোট কবে হবে আর গণভোট কিভাবে হবে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই। না হলে এটা নিয়েই বা এত দিন দরবার, সেটার কবে হচ্ছে সেটার যে গুরুত্ব, সেই গুরুত্বের মানে প্রেক্ষাপটটাও তো আবার অন্যরকম হয়েও যেতে পারে। দেখেন, অতীত আপনাকে দেখতে হবে, অতীত দেখতে হবে। সেই জন্যে আমি আপনাকে একদম স্পেসিফিক বলে দিই। জিয়াউর রহমান সাহেব প্রথম 19 দফা দিলেন। 19 দফার ভিত্তিতে জিয়াউর রহমান সাহেব বিলি করলেন সারা বাংলাদেশে তার 19 দফা। এই 19 দফার উপর ভিত্তি করে তিনি গণভোটের আয়োজন করলেন এবং গণভোটের প্রশ্নটা কী ছিল? রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ তার অনুসৃত নীতি এবং কর্মপন্থার উপর আপনার আস্থা আছে কি? অনুসৃত নীতি এবং কর্মপন্থার উপর আপনার আস্থা আছে কি, হ্যাঁ বা না? উনি কিন্তু 19 দফা এখানে দেয়নি। তাহলে প্রথমে রেফারেন্ডাম হলো, রেফারেন্ডামের পরে 1978 সালে পার্লামেন্ট ইলেকশন হলো। তাহলে এখন অনেকেই বলে সেই সময় কনস্টিটিউশন সাসপেন্ড ছিল, সেই কারণে তাকে রেফারেন্ডামটা করতে হয়েছে। আজকে আমরা এই নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যদি বলি, এই স্বাধীনতার বেসিসে আজকে 2/3 কনস্টিটিউশন অকার্যকর। যে সরকারের কথা বলতেছি সে সরকারের লেজিটিমেসি হচ্ছে জনগণ। আপনি ইলেকশন করবেন একটা রেফারেন্ডামের উপর ভিত্তি করে। তাহলে 77 সালে যে রেফারেন্ডাম হয়েছে ঠিক একই রকম জিনিসটাই পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম ওয়াজ প্রপোজ। সেম থিং হয়েছে এরশাদ সাহেবের সময়। এরশাদ সাহেবের সময়ও আগে রেফারেন্ডাম হয়েছে, তারপরে হয়েছে পার্লামেন্ট ইলেকশন। সো অতীত দৃষ্টান্ত তো আছে, সেই দৃষ্টান্ত থেকে বের হয়ে আসাটা বোধহয় খুব একটা উচিত হবে না। প্রথমে যেমন বিএনপি চাচ্ছিল না গণভোট, তারা গণভোটে রাজি হয়েছে। বারবার একটা কথা বলা হচ্ছে যে লেজিটিমেসি যদি না দেন আপনি কোনো কিছুকে, কোনো কিছুর যদি আইনগত ভিত্তি না দেন, তাহলে এটা নিয়ে পরবর্তীতে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যখন আমরা সর্ববিষয়ে একমত হয়েছি যে আমরা এই কনস্টিটিউশন, নতুন করে একটা কনস্টিটিউশন দেওয়া হবে, নতুন করে কনস্টিটিউশনের প্রমোলগেটেড করা হবে এবং সেই প্রমোলগেটেডটা এই যে নির্বাচিত পার্লামেন্ট আসবে তার 2টা ক্ষমতা থাকবে। সে একদিকে একটা কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি হবে, আবার সাধারণ পার্লামেন্ট হবে। তখন মনে হয় আর গণভোটটা খুব বেশি বিগ ইস্যু হবে না। মানে সকল প্রশ্নের চূড়ান্ত সমাধান গণভোট, সেটা হয়তো বা এই কথা বললে কি অতি সরলীকরণ হবে? মানে
অতি সরলীকরণ হবে না, কিন্তু এটাই সত্য। এটাই সত্য। ঠিক আছে, আমি অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান। আপনার কাছে এখান থেকেই আসতে চাই, অনেকগুলো প্রশ্ন যেন উত্থাপিত না হয় বা সেই ভবিষ্যতের প্রশ্নগুলোর এখনই যেন উত্তর পাওয়া যায়, সেটার একটা অন্যতম মাধ্যম হতে পারে গণভোট। কিন্তু আসলেই কি সামনে অনেক প্রশ্ন উত্থাপিত হওয়া থেকে বিরত থাকবে? আপনাকে ধন্যবাদ। আগে আমি একটু বলে নিই যে সারফেস লেভেল আমরা অনেক কিছু দেখি, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সারফেস লেভেল থেকে, বাট ভিতরে ভিতরে কিন্তু অনেক কাজ হয়। আপনি দেখবেন যে ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব করেছিল, নানা বিষয় নিয়ে কিন্তু দীর্ঘ তর্ক হয়েছে। এক পর্যায়ে মনে হয়েছিল দলগুলো সব বোধ হয় যারা যা স্ট্যান্ডে চলে যাচ্ছে, তারা বোধ হয় দেশের স্বার্থের প্রশ্নে সবাই এক হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা হয়েছে এবং সেটি স্বাক্ষরও হয়েছে। তো এই যে 4 দিন গিয়েছে, এটি কিন্তু সব জায়গায় আলোচনা হয়েছে। 7 দিন সময় দিয়েছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মিটিংয়ে বলেছিল রাজনৈতিক দলগুলোকে ঠিক হয়ে আসতে হবে, তারা ঠিক করবে কবে গণভোট হবে, অন্যান্য যে বিষয়গুলো আছে। অলরেডি 4 দিন চলে গেছে এবং আজকে কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন যে আমরা অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি, আজকে মিটিং ছিল, কিন্তু আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সমাধানে আসবে। ভাই আইনগত নানা দিক বলেছেন, বাট আমি মোটা দাগে মনে করি গণভোটটি যদি ভোটের দিনও হয়, বিষয় তো 1-2 মাসের বিষয়, আমি মনে করি সেটি ভালো। এই কারণ আপনি দেখবেন যে গত 15.5 বছরের দুর্বিনীত শাসন চলেছে, ব্যাংক লুটপাট হয়েছে, তারপরে আর্থিক খাতে যত ধরনের দুর্নীতি ছিল করেছে, $134 বিলিয়ন বিদেশে পাচার করেছে, পুরো দেশ কিন্তু ফোকলা। একটা গণভোট, আজকে আমি IRI এর রিপোর্টও দেখলাম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যেটা তারাও বলেছে যে গণভোট সম্পর্কে বা ভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, আগে তো বোঝাতে হবে। যেমন আগে যে বিষয়গুলো ছিল, জিয়াউর রহমান সাহেবের তিনি যে কথা বললেন, পরে বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল, ইভেন এরশাদ সাহেবের সময় হয়েছিল, তখন কিন্তু এত কিছু জটিল ছিল না। যেমন জিয়াউর রহমান সাহেবের তার শাসন মানুষ মানে কিনা বা তিনি ঠিকভাবে চলছেন কিনা সে বিষয়ে ভোট হচ্ছে একটি বিষয়। পরে এরশাদ সাহেবের সময় যেটা, বেগম খালেদা জিয়ার সময় যেটি, আপনার কি মনে হয় মানে বিএনপির ধরেন গণভোটের এই নভেম্বর মাসে বা ভোটের আগে অনুষ্ঠানের আপত্তির জায়গাকে একমাত্র এই রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে হবে নাকি অন্য কোনো ভয় আছে? সময় নেই, কারণ আচ্ছা, আমাদের মূল টার্গেটটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমি মনে করি কারণ দেশে যে এখন সংকটগুলো রয়েছে, যেমন ধরুন দেশে বিনিয়োগ নেই, কারণ সব দেশি বিদেশি যত বিনিয়োগকারী আছে তারা দেখছেন যে দেশটি স্থিতিশীল কি না, কিন্তু এখন তো আমি সবাই জানি, ভাইও জানে, নানা ধরনের সংকট দেশে চলছে। একটি প্রকৃত পার্লামেন্ট যদি আসে, প্রকৃত নির্বাচিত জনপ্রতিনিধি, শেখ হাসিনার মতো না, রাতের ভোটের না বা বিনা ভোটের না বা ডামি ভোটের না, যদি প্রকৃত জনপ্রতিনিধি আসে, অনেকগুলো সংকট কিন্তু আমাদেরকে কমে যাবে। সুতরাং আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনটাই সবচেয়ে মানুষের কাঙ্ক্ষিত এখন। এবং তার আগে গণভোট হলে নতুন করে সংকট বাড়ার আপনার তো সময় নাই, গণভোটের তো সময় নেই, আপনাকে তো মানুষকে সচেতন করতে হবে। মানে আপনাকে তো মানুষ সচেতন হয়ে যাবে না, আমি সেটি বলিনি। ধরুন এখন যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন তো বলেছে যে 15 তারিখ আগে হবে, আর স্পেসিফিক বলেছে, আগে বলেছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, এখন বলা হচ্ছে যে 15 তারিখে আগে হবে। এরপর কিন্তু রোজা শুরু হচ্ছে, বৃষ্টির সিজন আসতেছে, নানা ধরনের সংকট। জাতীয় সংসদের নির্বাচনটা যত পিছাবে আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। এখন গণভোটের বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে কিন্তু সময় লাগবে, একটু প্রচারণা করতে সময় লাগবে। অনেকে বলছেন যে কি বলে এত ভোট দিতে পারবো না। আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন 3টি ভোট দিই, চেয়ারম্যান সাহেবকে দিই, যদি ভোট দীর্ঘদিন আমরা দিতে পারিনি, তারপরে মেম্বার সাহেব পান, সংরক্ষিত আসনে পান, মানুষ কিন্তু বোঝে। সুতরাং এখানে 2টা ব্যালট হবে, একটি হচ্ছে পার্লামেন্টারি ব্যালট। আরও একটি সংকট আছে, লাস্ট যে গণভোটটি হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, তখন কিন্তু 40% কম ভোট পড়েছিল। হ্যাঁ, এই ভোটে তো কোনো মানুষের আগ্রহ থাকবে না। যখন পার্লামেন্ট নির্বাচন যদি একসাথে হয়, অধিকাংশ মানুষের মতামত কিন্তু এখানে পাওয়া যাবে। কারণ যারাই প্রার্থী থাকেন, বিএনপির প্রার্থী হোক, জামাতের প্রার্থী হোক, এনসিপিও নাকি তারা অনেকে 300 আসনের প্রার্থী দেবে, তাদের প্রার্থী হোক, তারা কিন্তু ভোটারদের আনবে এবং ভোটাররা কিন্তু সেখানে মতামত দিতে পারবে যে আমি হা দিব ভোট। আমার মনে হয় কবির ভাইও এখানে কিছু যোগ করতে চাইবেন। এই যুক্তিটা আমরা প্রায়শই শুনে থাকি যে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে ভোটার টার্ন আউটটা তেমন বেশি হবে না। সেই সংখ্যাটা আপনার দৃষ্টিতে কেমন? আর একই সাথে ধরে নিচ্ছি তাত্ত্বিকভাবে জাতীয় নির্বাচনের আগে কিংবা জাতীয় নির্বাচনের সাথেই হলো, ঠিক কত শতাংশ ভোট টার্ন আউট হলে এই গণভোটের
মানে গণভোটের কি লেজিটিমেসি ভোট সংখ্যা দিয়ে কখনো প্রশ্ন তোলা যায় কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন ভাই যেটা বললেন, জিয়াউর রহমান এটা এত সিম্পল ছিল না। জিয়াউর রহমান সাহেব কনস্টিটিউশনে 19টা প্রভিশন চেঞ্জ করছিলেন। তিনি বিসমিল্লাহির হের রহমানের রাহিম, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এই জন্য বিসমিল্লাহির হের রহমানের রাহিম ইনকর্পোরেট করেছিলেন। সমস্ত ক্ষমতার উৎস জনগণের সাথে সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মধ্যে ইনক্লুড করেছিলেন। তিনি আর্টিকেল 8, 48, 57 এইভাবে প্রায় 11-12টা আর্টিকেল চেঞ্জ করেছিলেন এবং এই অর্ডারটা উনি দিয়েছিলেন 2 তারিখে আর ইলেকশনটা হয়েছিল 29 তারিখে। তাহলে মাঝখানে ডিফারেন্সটা ছিল 28 দিন। সো 28 দিনে মানুষকে 19টা পয়েন্ট কনস্টিটিউশনের এতগুলো জিনিস বোঝানো যদি সম্ভব হয় এবং তার 1 বছরের মাথায়, কারণ আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, 75 সালে আজকে যে হাসিনা যে অবস্থায় দেশ রেখে গেছে, আমার পড়াশোনা ক্ষুদ্র জ্ঞানে ভাইরা আরো ভালো জানবেন, 75 সালে হয়তো দেশ এর চেয়েও আরো খারাপ ছিল। 75 সালে যখন 74 সালে দুর্ভিক্ষ হচ্ছে, তখন আমরা দেখেছি সেই সময় যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে তার ছেলেদের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। সো বাস্তবতাটা হচ্ছে তারা কখনোই জনগণের সাথে ছিল না। সো টাকা দিয়ে আপনি জনগণের লেজিটিমেসিকে কখনো কি করতে পারেন না, কোয়ান্টিফাই করতে পারেন না। সেকেন্ড হচ্ছে ভোটার টার্ন আউট। ভোটার টার্ন আউটের সাথে নির্ভর করে, দেখেন আগের 3টা যেমন ভাই বললেন হা না ভোট, আপনি দেখেন যে জিয়াউর রহমানের সময় ভোটার এসছিলেন 98.88%। সো এটা তো আমি আপনি কেউ বিশ্বাস করি না, কিন্তু কথা হচ্ছে যে এখনো ডকুমেন্টেড ইজ 98.88%। সেকেন্ডলি এই যে 91 সালেও যেটা হলো রেফারেন্ডাম, সেখানেও কিন্তু 70%-এর উপরে এসেছিল। আজকে প্রথম কথা বলা হচ্ছে যে টাকা। আপনি একটা জিনিস আমার চিন্তা করে দেখেন তো, এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার করার কথা প্রশাসনে, বিচার বিভাগে, কোনো একটা জায়গায় সে সংস্কার করতে পারছে কিনা। আজকে পুলিশ নিয়োগ দেননি আপনি, আপনি কত 1600 মাত্র সাব ইন্সপেক্টর নিয়োগ দিচ্ছেন। আজকে আপনি আর্মিকে দিয়ে ভোট করাতে চান, তাহলে আপনি যদি এই কথাগুলো বলেন যে সময় নাই, তাহলে তো আপনি এখনো প্রশাসনের সংস্কার করেননি। যারা এই 15-16 বছর ধরে এ দেশে ছিল তাদেরকে দিয়ে আপনি কীভাবে একটা সুষ্ঠু ভোট করবেন? সো এই যুক্তিটা আমার কাছে মনে হয় খোঁড়া যুক্তি। দ্বিতীয় একটা যুক্তি আজকে পড়লাম, দেখেন 6টা ব্যাংক না 16টা ব্যাংকের যে মূলধন থাকার কথা সে মূলধনই নাই। তা আপনি সেই সময় তো একটা ইলেকশন করতেছেন, তা আপনি ইলেকশনটা করবেন যে কারণে, সেটা কি ইলেকশন? আমরা কি এবার ক্ষমতার পরিবর্তনের জন্য ইলেকশন করতেছি? না, আমরা শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য করতেছি, যাতে আরেকটা মনস্টার তৈরি না হয়। শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। এই যে 270 দিন আমরা কি দেখলাম, একটা ঐক্যমত কমিশন করেছে, তাতে 86টা সংবিধানের ধারার পরিবর্তন করতে যাচ্ছে। তাহলে আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করতে চাই, যাতে শেখ মুজিবের মতো বা শেখ হাসিনার মতো আর মনস্টার তৈরি না হয়। কিন্তু মানে কবির ভাই, এই ধরেন যে বেসিক স্ট্রাকচার যে তৈরি করতে চাই, যে আশা নিরাশার কথা বলা হচ্ছে, আপনি নিজেই তো বললেন যে এখন যে বাস্তবতাতে দাঁড়িয়ে আছি সেখানে হয়তো বা অনেক আশাই পূরণ হয়নি, অনেক জায়গা থেকে সেটা হয়েও যায়নি। আমি আমার মতো করে বললাম শাসনতন্ত্রের পরিবর্তন চাই একটা, মানে শুধুমাত্র ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে গেল, কিভাবে বুঝবো যে শাসনতন্ত্রের পরিবর্তন হলো? বা শাসনতন্ত্রের পরিবর্তন করার জন্য গত 14 মাসে কি ধরনের সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা গেলাম? আচ্ছা, প্রথম জিনিস একটা জিনিস দেখেন, মূল ভোটার কিন্তু আমাদের এবারে তাদের বয়স কিন্তু সবারই 18 থেকে 25-এর মধ্যে, যারা গত 15 বছর ভোট দিতে পারেনি। এই যে বেশিরভাগ ভোটার তারা একটা স্পিরিটকে ধারণ করে আছে, যে স্পিরিটটাকে আমরা বলতেছি 36শে জুলাইয়ের স্পিরিট। সেই স্পিরিটের মধ্যে কি আছে? 52 ভাষা আন্দোলন আছে, তার মধ্যে আছে 69, তার মধ্যে আছে 71, তার মধ্যে আছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। 71 সালে আমরা প্রকৃত মুক্তিযুদ্ধ যেটা বলার কথা, যে স্বাধীনতা আমাদের ভোগ করার কথা, সেই স্বাধীনতা ভোগ করতে পারিনি বলেই 53 বছর পর আমাদের এই 36শে জুলাই হয়েছে। এই যে সিগনিফিকেন্ট একটা ভোটার, তারা কিন্তু অলরেডি দেখেন এই পরিবর্তনের জন্য ডাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে, রাকসুতে দিয়েছে। সো পরিবর্তন একটা, আমরা নিজেরা কিন্তু একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছি। কি পরিবর্তনের মধ্যে? সেই আগেকার দিনের যে ভোট, সেই ভোটের থেকে আমরা বের হয়ে আসতেছি। এখন আমরা মোর অ্যাবাউট প্রোগ্রামের দিকে যাচ্ছি, মোর অ্যাবাউট এনার্জির দিকে যাচ্ছি, মোর অ্যাবাউট ইনথুজিয়াস্টিকের দিকে যাচ্ছি, আমরা একটা অপটিমিস্টিকের দিকে যাচ্ছি, যাতে আমাদের প্রতিটা ক্ষেত্রে সংস্কার সম্ভব হয়।
আপনি ঢাকা ইউনিভার্সিটি ভোটের কথাই চিন্তা করেন, এখানে কিন্তু সে আগেকার মতো টাকা দিয়ে কোনো ভোট কেনে, তার কিন্তু একটা কথাও কোনো পেপারে আসেনি। আজকে এসছে বরং কি লক্ষ্য বাস্তবায়ন চান, ছাত্রদের জন্য আপনি কি করতে চান, কিভাবে একটা নতুন ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বানায়। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। ইলিয়াস খান, আমি ঠিক এই প্রসঙ্গে আসতে চাই, আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে দিয়ে জাতীয় নির্বাচনের মাপকাঠি মাপা যায় কিনা? এবং আর একটা কথা, গত 14 মাস ধরে শুনে আসছি, শাসকের পরিবর্তন না, শাসনতন্ত্রের পরিবর্তন চাই, মনস্টার যেন তৈরি না হয়, কোন একটা দলকে নিশ্চয়ই উদ্দেশ্য করে বলা হয়। মানে এগুলো কি আসলেই কথার কথা নাকি মানে কোন পলিটিক্যাল রেটরিক থেকে বলা হয়? রাজনৈতিক দল যারা আছে সবাই তো এই দেশের মানুষ, তাদের মেন্টাল মেকআপ আমরা জানি, তারা কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি লালন করে। আর আপনি যে প্রথম প্রশ্নটি করেছেন, এটি অন্য কারণে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তো শিবির ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এবং ছাত্রলীগের হয়ে তারা বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন চালিয়েছে বলে গণমাধ্যমে এসছে। তারা তাদের কাজটি করতে পেরেছে। ছাত্রদল তো ক্যাম্পাসেই থাকতে পারে না, কেউ কোনো একটি ছেলেও থাকতে পারে, অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায়, পরীক্ষা দিতে পারেনি, যে কারণে তারা গোছাতে পারেনি, দলটিকে গোছাতে পারেনি, সে কারণে তারা জিতেছে। এই তো মাহমুদুর রহমান তো ডাকসুর ভিপি ছিলেন, তার দল কোনোদিন ক্ষমতায় এসছে? এই যে নুরুল হক নূর ডাকসুর ভিপি হয়েছেন, তার দল থেকে ক্ষমতায় এসছে? এটি তো বলার সুযোগ নেই। এটি এক ধরনের কি বলে যে কি বলবো, উইশফুল থিঙ্কিং আর কি, যে ডাকসুতে জিতেছি আমরা সারা দেশে জিতবো। আর ডাকসু কত ভোট, আমি ভোট দিয়েছি ডাকসুতে, কত এবার ভোট ছিল, কত ফিগারটা আমি ভুলে গেছি। বাংলাদেশ 13 কোটি ভোট, আর ডাকসু একটা ছোট্ট জায়গা, 13 কোটি ভোট কিন্তু বাংলাদেশ। সুতরাং ডাকসুর রেজাল্ট এগুলো ন্যূনতম কোনো প্রভাব কোথাও পড়বে বলে আমি মনে করি। যারা জনগণের পক্ষে ছিল কোনো প্রকার আপোষকামিতে যায়নি। আমি অন্য দলের ব্যানার থেকে আমার তৎপরতা চালালাম নানাভাবে, এসব কালচারে যারা যায়নি, একটি ছিল ছাত্র দলের বা বিএনপি যারা করে, একটি ছিল অন্য কোনো সংগঠনে লুকিয়ে ছিল না। তারা সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, যেমন বিশ্ববিদ্যালয়ে পড়লে তার চাকরি হবে না, জানে যদি ফেসিস সরকার থাকে সে ক্রস ফায়ারে যেতে পারে, সে নানা ধরনের সংকটে, তার বাবা মা অসুবিধায় পড়তে পারে, কিন্তু তারা কিন্তু কোনো আপোষ করে, তারা কোথাও আশ্রয় নিয়ে, বরং আরও যেমন বলা হয় যে আশ্রয় নিয়ে তারা নিজেদের মোর ছাত্রলীগ প্রমাণ করার জন্য অত্যাচার নির্যাতন চালিয়েছে, এগুলো ভিডিও বেরিয়েছে। সুতরাং এসব কারণে হয়তো 2-3টা বিশ্ববিদ্যালয়তে ঘটেছে। ঠিক আছে, আমি মানে মেনে নিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব বা ওই প্যারামিটারে আসলে জাতীয় নির্বাচন ঠিক একই নীতিতে মাপা যায় না। কিন্তু এই যে শাসনতন্ত্রের পরিবর্তনের কথা যখন বলা হয়, একটা আভাস দেওয়া হয়, ঠারে ঠোরে বলা হয় যে আবারও যদি বিএনপি ক্ষমতার মধ্যে আসলে দেশ খুব খারাপ হয়ে যায়, আমরা আসলে খুব ভালো হবে, এটি তো একটা নেগেটিভ মানসিকতা। এটি তো নেগেটিভ মানসিকতা। মানুষ তো টের পাচ্ছে এগুলো কী করছে। যেমন চাচ্ছে পিআর, আবার 300 আসন প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, এটি তো একটা দ্বিচারিতা। সুতরাং এটি এখানে আমি বলতে চাই না। আমার যেটা মূল কথা, রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আমি নির্বাচন যত পিছাবো, বেশি দিন ক্ষমতা এনজয় করব, বা আমি দল আরও ভালো করে গোছাবো, বিএনপিকে মেলাইন করব, তারপর আমি ক্ষমতায় এসে যাব, দিল্লি বহুদূর ভাই। এইসব অবাস্তব চিন্তা করে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক, প্রথম বলল কি স্থানীয় সরকার নির্বাচন, নিশ্চয়ই আপনার মনে আছে। স্থানীয় সরকার নির্বাচন কেন করতে হবে? আমার নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে হবে, তারা পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা, তারা ভালো পারফর্ম করে কিনা। তো ধরুন তারা বললো যে ভালো পারফর্ম তারা করে নাই, তখন তো স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাবে। তাহলে কি আবার আমি নির্বাচন কমিশন নতুন করে দিব? অর্থাৎ একটার পর একটা যে দাবি দেওয়া তোলা হচ্ছে, আপনি বলছেন যে এগুলো আসলে দুরভিসন্ধিমূলক যে দাবি, সেটার ফেস ভ্যালু পিআর এর কথা বলছে কিছু দল। পিআরে আমাদের প্রতিবেশী 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে নেপালে। বাংলাদেশে কি আর্থিক সামর্থ্য আছে? গত কয়েক সপ্তাহ ধরে অবশ্য মানে পিআর এর চেয়ে গণভোট অনেক বেশি উচ্চারিত হচ্ছে, পিআর একটু মনে হয় সেকেন্ড প্লেসে চলে গেছে। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তাদের বক্তব্য এবং প্রশ্ন শুনতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি মনির হায়দার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে এই নির্বাচনটা নিয়ে যে একটা রং তামাশা মানে চলতেছে, 35-40% লোক এটা বিশ্বাস করতে পারতেছে না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। 3টা ফ্যাক্ট থেকে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কথাবার্তা থেকে,
একটা হচ্ছে সরকারের লোকজনের কথাবার্তা থেকে, আরেকটা আমাদের কিছু বুদ্ধিজীবীর কথাবার্তা থেকে, যারা বাইরে থেকে বসে দেশ চালায়, মাঝে মাঝে ইউটিউব চালায়, সরি দেশ না ইউটিউব। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সরকার এই সরকারটা কিসের ভিত্তিতে আপনার স্ট্রংলি কথা বলতে পারে না? রাজনৈতিক নেতাদের উপরে বারবার ছেড়ে দিচ্ছে যে এবার বলতে 7 দিনের ভিতরে আপনারা সমঝোতা করেন, নইলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আপনারা তো আগে একটা সিদ্ধান্ত নিতে পারতেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য আমাদের অতিথিরা বুঝতে পেরেছেন। আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। আমার ভলিউমটা অফ করা আছে। জি, আমি জহর থেকে জাহাঙ্গীর চঞ্চল বলছিলাম। জি। আমার প্রশ্ন দুইজনের কাছে, যে গণভোট নিয়ে এত কথা হচ্ছে, আসলে জনগণ গণভোট চায় কিনা, এইটার ম্যান্ডেট কে দিবে? প্রতিটা রাজনৈতিক দল বলে 18 কোটি জনগণ তাদের সাথে, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আদার্স এলসি বলেন 300 আসনে জিতবেন। এখন আমার প্রশ্ন, জনগণ গণভোট চায় কিনা, এইটার ম্যান্ডেট কে দিবে? আমি মনে করি এই গণভোট চাই কিনা, এই নিয়ে গণভোট হওয়া প্রয়োজন আছে কিনা সেটা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মানে দুজন দর্শকই দুজন বেশ কৌতূহলপূর্ণ মানে প্রশ্ন করেছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, এই যে জামাতি ইসলাম এই দেশে যে পিয়ার পদ্ধতি দিতে হবে, মানে নভেম্বরের মধ্যে হানা ভোট দিতে হবে, হানা ভোট দেওয়ার যে কত লক্ষ হাজার কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা তো আমাদের সাধারণ জনগণের কাছ থেকে নেওয়া হবে, জনগণের রক্ত বেচার টাকা। আমরা পার্শ্ববর্তী দেশ আমরা নেপালও দেখতে পাচ্ছি, পিয়ার পদ্ধতি করে তারা 17 বছরে 5টি ইলেকশন দিয়েছে। এত টাকা খরচ কোথা থেকে আসবে? আমরা গরিব দেশ, তো আমরা জনগণ, তো আমরা পিয়ার পদ্ধতি আমরা চাই না। গণভোট জাতীয় বোর্ডের সাথে হোক, তাতে আমাদের খরচটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন মনে করি আমাদের অতিথিরা বুঝতে পেরেছেন। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। সর্বশেষ যে দর্শক বললেন, মানে সেটা নিয়ে আমরা অবশ্য আলোচনা করছিলাম যে এত খরচপাতি, গরিব দেশ, কিভাবে সেই খরচ বহন হবে। এবং আরো একজন দর্শক বলেছিলেন যে গণভোট নিয়ে এত কথা হচ্ছে, গণভোটের কি দরকার, জনগণ যে গণভোট চাই সেটা কিভাবে বুঝতেছি আমরা। আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আমার ভাইয়ের কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, আজকে যদি জামাতে ইসলাম এবং বিএনপির মধ্যে কোনো দোষারোপের রাজনীতি শুরু হয়, এতে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী বলবো না, ভারত। কারণ ভারত চায় এই ইউনিটিটাকে নষ্ট করতে। তাহলে আমরা যে বিনির্মাণ করতে চাচ্ছি যে দেশ, সেই দেশ তা আমরা কোনোদিনই বিনির্মাণ করতে পারবো না। সেই জন্য ভাইয়ের সকল প্রশ্নের উত্তর আমার কাছে থাকলেও আমি সেই উত্তরগুলো দিতে চাচ্ছি না। তবে দুইটা জিনিস খালি বলে দিই। উনি যে কথা বললেন যে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে জড়িত ছিল, অন্যায় অত্যাচার করেছে, খুব এটা দুঃখই পেলাম। দুঃখ পেলাম এই কারণে, ভাই সাংবাদিক মানুষ, ভাইয়ের জানার কথা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি অ্যারেস্ট হলেন। উনি অ্যারেস্ট হওয়ার পরে দেখেন বিনিময় কীরকম, মানে 71 সালে আমরা শুনেছি এক ভাইকে তুলে নিয়ে গেছে, শুনেছি না, আপনাকে বলে দিই। আমার 2 চাচা শহীদ হয়েছে, তাদের লাশ পায়নি। আমার বড় চাচা, সে তখন রাজশাহী মেসতে পড়তেন, তাকে যখন কোলাবরেটর ধরে নিয়ে গেল আর্মি ক্যাম্পে, তখন তাকে বলা হলো, আমার ছোট চাচা তখন একটা কলেজের জিএস ছাত্রলীগ করতো, বললো ওই ছোটজনকে যদি নিয়ে আসো তাহলে বড়জনকে ছেড়ে দেওয়া হবে। বাড়ির সবাই মানা করলো, আমার ছোট চাচা শোনেননি, তিনিও চলে গেলেন। এবং আজ পর্যন্ত আমরা 2 জনার কারোই ডেড বডি পাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তার স্ত্রী তখন প্রেগনেন্ট, তার 2.5 বছরের একটা সন্তান ছিল। সেই স্ত্রীকে তুলে নিয়ে আসা হলো, RAB 1 তুলে নিয়ে এসছে। নিয়ে আসার পরে কি বার্গেনটা কি, শফিকুল ইসলাম মাসুদ যদি ধরা দেয় তাহলে প্রেগনেন্ট ওয়াইফকে ছেড়ে দেওয়া হবে। সে প্রসব বেদনা উঠলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। একটা সন্তান জন্মগ্রহণ করলেন। ডাক্তাররা বললেন এ সন্তান কতক্ষণ বাঁচবে উই ডোন্ট নো। পুরা হসপিটাল পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা দেওয়া হলো যে শফিকুল ইসলাম মাসুদ যদি তার সন্তানের মুখটা দেখতে আসে তাকে অ্যারেস্ট করা হবে। 4-5 ঘন্টা পর সে বাচ্চাটা মারা গেল, জানাজা পর্যন্ত পড়তে পারেন। এই হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি দেলোয়ার ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, তার লয়ার ছিলাম। তার বিরুদ্ধে 78টা মামলা ছিল। তার এই কলার বোন থেকে পায়ের পাতা পর্যন্ত 114টা ফ্র্যাকচার ছিল।
আমরা দরখাস্ত দিলাম দেলোয়ার কোথায়, হেভিয়াস কর্পাস করে দেলোয়ারকে খুঁজে বের করা হোক। কোর্ট অর্ডার দিলেন দেলোয়ারকে প্রডিউস করা হোক। তখনকার অ্যাটর্নি জেনারেল বৃদ্ধাঙ্গুলি দেখালেন, দেলোয়ারকে প্রডিউস করলেন না। ডক্টর ফখরুদ্দিন মানিক, তার বিরুদ্ধে 114টা মামলা ছিল। তাই আমি যদি এই লিস্ট বলতে যাই, লিস্ট শেষ করতে পারবো না। সো নিজেদের মধ্যে বিভেদ করার, আমার মনে হয় এই 3টা উত্তরই যথেষ্ট। নিজেদের মধ্যে বিভেদ করার মতো কোনো ইস্যু আমরা হয়তো তুলব না। বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকতে গেলে, এদেশে সংগ্রাম করতে গেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কার 10 বছরে, কিন্তু গোপনে যতক্ষণ আল্লাহ তাকে বলেননি প্রকাশ্যে প্রচার করার কথা, ততক্ষণ প্রকাশ্যে প্রচার করেনি। রাজনৈতিক কারণে যদি আমার মতাদর্শ আমি গোপনে গোপনে ছড়িয়ে থাকি, সে নিশ্চয়ই কোনো অপরাধ না। এখন আমি দ্বিতীয় জিনিসে আসি। দেখেন, উনি বললেন ডাকসুর ইলেকশন হয়তো ন্যাশনালে ইফেক্ট ফেলবে না। এইটাতে আমি মতবিরোধ করব না, তবে আমার কাছে কিন্তু একটা অন্য উদাহরণ আছে। 6 জুন 1990 সালে ডাকসুর ইলেকশন হয়। আবার বলতেছি 6 জুন 1990। সেখানে ছাত্র দলের আমান খোকন পরিষদ জয়যুক্ত হলো। এবং দেখেন, এই জুন মাসের পরেই আন্দোলন চাঙ্গা হলো এবং 90 সালে 6 ডিসেম্বর এরশাদের পদত্যাগ হলো। সো ডাকসু সবসময় এই রাজনীতিতে, এদেশের রাজনীতিতে একটা ব্যাপার। নির্বাচনগুলো তো শেষ, এখন সেগুলো না, আর মাস তিনেক পরে আমরা সেটা ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি কেন গণভোট দরকার। জি, জনগণ যে গণভোট চায় আমরা সেটা বলতেছি, শোনেন। আগেকার দিনে গ্রিস সিটি স্টেটে জনগণকে ডাকা হতো, তখন 30-40 জন লোক ছিল। বলা হতো এই প্রস্তাবকে তুমি সমর্থন করো কি করো না, হাত তুলে জানাও। এখন তো কোটি কোটি মানুষ, এই মানুষের প্রতিনিধিত্ব করে আমরা রাজনীতিবিদরা। আমরা এই ঐক্যমত কমিশনে 270 দিন কাজ করে আমরা বললাম এই 88টার জায়গায় কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে। কার জন্য বলতেছি? জনগণের জন্য। এই কনস্টিটিউশনের সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। কনস্টিটিউশন বলতেছে আমাকে যদি তুমি পরিবর্তন করতে চাও, কারণ আমি হচ্ছি সেই চুক্তি জনগণ এবং রাষ্ট্রের মধ্যে। তো চুক্তি যদি পরিবর্তন করতে চাও, তাহলে রাষ্ট্রের জনগণের মতামত নিতে হবে। রাষ্ট্রের মতামত নিতে গেলে কিভাবে মতামত নিতে হবে? পার্লামেন্ট ইলেকশন না, সেটা হচ্ছে জনগণের গণভোটের মাধ্যমে। গণভোট কিন্তু সবসময় হয় না। গণভোট হয় হচ্ছে যখন আপনি আপনার চুক্তি পরিবর্তন করতে চাইবেন তখন। আজকে যে গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোটটা কিসের জন্য? এই গণভোটটা বলা হচ্ছে আমরা সাংবিধানিক কাঠামোটাই চেঞ্জ করতে চাই। আমরা 2টা হাউস চাই, যেটা এই কনস্টিটিউশন অ্যালাউ করে না। আমরা বিচার বিভাগে, হাইকোর্টের সমস্ত জায়গায় দিতে চাই। তো এইরকম 88টা যখন বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করতে চায়, তখন আমার সাথে যে রাষ্ট্রের যে চুক্তি, এই চুক্তি নবায়ন করতে গেলে আমার কি লাগবে? সম্মতি লাগবে। এই সম্মতির নাম হচ্ছে গণভোট। ধরেন ফরেন সার্ভিস একাডেমিতে বসে রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা করলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতির সাথে, সেখানে সভাপতি মাঝে মধ্যে থাকলেন, 2 পক্ষের সংযোগ হলো, আমি সেটা বুঝলাম। আমাদের দর্শক এটা বুঝতে পারছেন না যে এদের মধ্যে সাধারণ জনগণের সংযোগটা, কানেকশনটা কিভাবে হলো? রাজনৈতিক দলগুলোকে একটাবারের জন্য জনগণের কাছে পথসভা, জনসভা বা তার দোরগোড়া যে বলেছে যে আমরা এটা করতে চাই, এই জন্য গণভোট চাই? ওই যে যিনি এই প্রশ্নটা করছেন উনি হয়তো ভুলে গেছেন। 31 দফা, তারেক জিয়া যে 31 দফা প্রমোলগেটেড করছেন, সেই 31 দফা কিন্তু এই সংশোধনের মধ্যে আছে। এবং 31 দফা বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যেখানে যায়নি। জামাতে ইসলামও তার ঠিক একই রকম দফাগুলো, এমন কোনো ঘর নাই, এমন কোনো লোক নাই বলতে পারবে না যে আমাদের কাছে জানি। ভাইও বলতে পারবে 31 দফাতে সবার কাছে যাওয়া হয়। 31 দফাতে এখন ভরসা রাখতে পারছেন। আবার 31 দফার উপরে ভিত্তি করে শাসনতন্ত্রের পরিবর্তন ঘটলে তখন আবার সেই মনস্টার চলে আসবে কিনা সেই প্রশ্ন উঠে যাচ্ছে অনেক ক্ষেত্রে। না না না, আপনি একটা জিনিস আগে বুঝাচ্ছি যে আমরা এটা জনগণের কাছে যে যাচ্ছে, জনগণের প্রতিনিধি হিসাবে তো আমাকে যেতে হচ্ছে। আমাকে 2টা জিনিস যেতে হচ্ছে। আমি দেশ কিরকম চাই, মনস্টার যে ফিরে আসবে যাতে না আসে, সেজন্য তো না, সেটাই মানে যে যখন বলা শুরু করে বা বলতে পারে তার মতো করেই আমরা আসলে চাইতে থাকি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান। আপনার কাছে আসতে চাই, শাহরিয়ার কবির যা বললেন সেটার একটা এক্সটেনশন নিশ্চয়ই আপনি দেবেন। আর একটা প্রশ্ন আমাদের দর্শক করেছেন, তিনি মনে করছেন যে এই সরকার স্ট্রং না কেন, এবং তিনি বলছেন যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে অনেকেই প্রভাবিত করছে। আপনার কি মনে হয় পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবে এই প্রভাবটা থাকবে, বা প্রভাবটা মোকাবেলা কিভাবে হবে? মোকাবেলা করতে পারবে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। তবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কিন্তু অতীতের মতো হবে না, কারণ এবারে যারা ছাত্র জনতা আন্দোলন করেছে, বিশেষ করে ছাত্ররা যে আন্দোলন করেছে, তারা ধরুন আগামী 30 বছর রাজনীতি করবে বা রাজনীতি সচেতন থাকবে। আমি রাজনীতিবিদ হয়ে যা ইচ্ছে তাই করলাম,
এটি কিন্তু এটা মেনে এই রাষ্ট্রে আর হবে না কোনো কখনো, আমি এটা ভাবি। এবং রাজনীতিবিদদের আমার যা ধারণা, আমি যদি ভুল না জাজ করি, তাদের মেন্টাল মেকআপ চেঞ্জ হচ্ছে। আগে যেরকম যা ইচ্ছে তাই করলাম, সেই মানসিকতা রাজনীতিবিদদের এখন নাই। কারণ আপনি যখন ভোট করবেন, যদি প্রকৃত ভোট হয়, আপনার তো জনগণের কাছে যেতে হবে, প্রতি মুহূর্তে জবাব দিতে হবে, তুমি এই কাজটি কেন করছো, প্রতি মুহূর্তে তার টাচে থাকতে হবে। এটা তো এরকম না যে আমি শুধু দল থেকে, এই আওয়ামী লীগ যেটি করেছে যে আমি নেতাকে টাকা দিয়ে শুধু প্রতীকটা পেলেই হলো, ভোটটোর তো কিছু নাই। কিন্তু এখন তো যেমন আগে আমরা গ্রামে দেখছি, নিশ্চয়ই আপনার হয়তো স্মৃতিতে নাই, আমার আর ভাইরা আছে, এই জায়গায় মেম্বার চেয়ারম্যান যারা ইলেকশন করতেন বাড়ি বাড়ি যেতেন, ইভেন শ্রমিকরা কাজ করছে খেতে, সেই কাদার মধ্যে চলে যেতেন, কারণ সবার ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ভোট তো বাংলাদেশ থেকে একদম নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ভোট শুধু কিন্তু পার্লামেন্ট ইলেকশন না, আপনি ধরুন এই যে স্থানীয় সরকার নির্বাচন বলতে কিন্তু ছিল না, ইভেন ট্রেড বোর্ডের যে নির্বাচন, আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন এফবিসিসিআই, ডিসিসিআই, বিএমএ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এগুলো বিশাল উৎসব করে নির্বাচন হতো এবং যারা প্রার্থী হতেন ভোটারদের কাছে যেতেন, একটা যোগাযোগ থাকতো। কিন্তু এগুলোও কিন্তু বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো। এই গত 15.5 বছর বলে দেওয়া হয়েছে উনি এফবিসিসির প্রেসিডেন্ট, উনি বিএমএর প্রেসিডেন্ট, এরকম হয়েছে। সুতরাং আমি যে কথাটি শুরু করেছেন সেটি আবার বলি যে আগামী দিনের রাজনীতি অন্যরকম হবে বাংলাদেশে, এবং মানুষের পক্ষের রাজনীতি হবে। অনেক কিছু হয়েছে আমাদের এই 54 বছরে, বাট রাজনীতিটা ঠিক হয়নি। আমাদের খুব দুর্ভাগ্য, রাজনৈতিক সংস্কৃতিটাও ঠিক হয়নি। এবং শেখ হাসিনা এমন করেছেন যে রাজনীতিবিদ মুখ দেখা দেখে বন্ধ করে দিয়েছেন। ধরুন একটি বিয়ের অনুষ্ঠান, আগে দেখতাম সব দলের, আপনি চিন্তা করুন আগে যে ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রীও থাকতেন, বিরোধী দলের নেত্রীও থাকতেন, কিন্তু এই সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে। তারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান না, সবগুলো প্রতিষ্ঠান শেষ করে দিয়ে গেছে। এই যে ওনাদের সুপ্রিম কোর্টের নির্বাচন, নিশ্চয়ই আপনার মনে আছে কেমন নির্বাচন হয়েছিল। তো পুরো দেশে, ইভেন পাড়া মহল্লা, অনেক সময় কিন্তু ছোটো কমিটি, একটা ছোটো পার্ক আছে, সেখানে আমি একটা কমিটি করলাম যে পার্কটা কীভাবে ভালো চালানো যায়, সেখানে আওয়ামী লীগের লোক থাকতে হবে এবং কোনো ভোটে টোটে না, গায়ের জোরে থাকতে হবে। তো পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়ে গেছে তারা। বাট এই যে এক পর্যন্ত, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন বা অনুষ্ঠান যা দেখছেন, শেখ হাসিনাকে যে সরানো যাবে, মানুষের মাথাতে কিন্তু এটাই এবং মানে সেই অবস্থার পরিবর্তিত যে এখন যে অবস্থা, আপনি আমি বললাম মনে করছেন যে কোনো মনস্টারি চূড়ান্ত না, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, এবং সেটাকে মাথায় রেখেই আগামী দিনগুলোতে বর্তমনে যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা কাজ করবে। আমি শেষ করি, তার পতনটা দেখুন। তিনি গেছেন বায়তুল মোকাররম মসজিদে, যিনি প্রধান ইমাম ছিলেন তিনি গেছেন, প্রধান বিচারপতিও পালিয়ে গেছেন, এবং এই ভূখণ্ড থেকে দুজন ব্যক্তি পালিয়ে গেছেন যারা শাসক ছিলেন। একজন 800 বছর আগে লক্ষণ সেন, আর গেছেন শেখ হাসিনা। এর আগের দিনও কিন্তু তিনি দম্ভ করে বলেছেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না। সুতরাং এটা রাজনীতিবিদের জন্য লেসন। এস.এম. শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। জামাত ইসলামী 5 দফা দাবি নিয়ে আজকেও গিয়েছিল, মানে এত বিস্তারিত আলোচনাতে না যে আমি সরাসরি জানতে চাই আপনার কাছে, যে দাবিগুলো তোলা হচ্ছে সে দাবিগুলোই কি মুখ্য দাবি নাকি মূল দাবি? আপনি বলছিলেন পর্দার অন্তরালে অনেক কিছু হয় অনুষ্ঠানের শুরুতে, কি হচ্ছে আসলে পর্দার অন্তরালে? তাহলে একটা জিনিস মনে রাখেন, সবার আগে দেশ, আর দেশ কার জন্য? জনগণের জন্য। আমরা একটা নতুন সূর্যোদয় চাই, এবং নতুন সূর্যোদয়ের যে সূচনা, সেই পথ চলাটা শুরু হতে হবে গণভোটের মাধ্যমে। এই গণভোটই আমাদের, প্রতিটা দিন তো একটা বেস লাগে, এই গণভোটই হচ্ছে আমাদের আগামী চলার বেস। এবং এখানে আমি ব্যক্তিগতভাবে আশাবাদ মনে করি, গণভোটের দিন এইটা মনে হয় খুব একটা মানে বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। গণভোটটা হতে হবে, এটা হলো মূল কথা। এবং এখন পর্যন্ত সরকার যে বারবার বলটাকে রাজনৈতিক দলের উপর ঠেলে দিচ্ছে, দিস ইজ এ ভেরি বিগ মিস্টেক। এটা জনগণ তার রায় দিয়েছে, সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এই ইনডিসিশনটা দেশকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান। শেষ মন্তব্য জানতে চাই, সরকার কেন তাহলে রাজনৈতিক দলগুলোকে আবার মুখোমুখি অবস্থানে দাঁড় করাচ্ছে বা আলোচনার টেবিলে নিজেদের বসতে বলছে? আলোচনা দীর্ঘ করা যাবে, রাজনৈতিক দলগুলোর বোধোদয় হোক, সামনে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সবার প্রস্তুতি নেওয়া উচিত। ওই পিআর দাবি করলাম, স্থানীয় সরকার নির্বাচন দাবি করলাম, এখন আবার গণভোট দাবি করছি, এসব বাদ দিয়ে গণতন্ত্র সব দীর্ঘ লড়াই করেছে ভাই। জামাতের অনেক নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মামলা, নানা কষ্ট, সেটা তো আমরা জানি। অনেক ক্যাজুয়ালিটি তো আছে, অনেককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে,
নানা ধরনের সমস্যা ক্রিয়েট করেছে, এটা জানি 15.5 বছর। এগুলো বাদ দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচার যদি আবার ফিরে আসে, বিএনপি, জামাত, এনসিপি কারো কিন্তু রক্ষা নাই। এই অপশক্তি যাতে ফিরে না আসতে পারে, দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। আমাদের অসংখ্য পরিণতি ধন্যবাদ। ক্ষুদিরামের মতো না হয়। আমাদের অসংখ্য পরিণতি ধন্যবাদ ক্ষুদিরামের মতো না। ইলিয়াস খান আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে।